মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার বানিয়াচুরি স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবীন্দ্রনাথ দাসের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে ২০২৪ ও ২৫ অর্থবছরের সরকারি বাজেটের আওতায় স্কুলে কোনো কাজ না করেই ২১টি খাত দেখিয়ে প্রায় ৪,৬৭,০০০ টাকা উত্তোলন করেন তিনি। তাই না? টাকা উত্তোলনের পরে হওয়ার পরেও উনি এটা স্বীকার করেন। আচ্ছা, আমি প্রথম এটা করার জন্য সত্যতা আছে। আরেকটা বিষয় যে ৩ লক্ষ এই যে ৮৮,৭০০ টাকা, এই যে ৭০০ টাকা উত্তোলন করেছেন, এটা হলো আপনার এই কাজের করেন আছে। হ্যাঁ, আর ২১টি খাত দেখি ২১টি খাতে তো খরচ নাই, জাস্ট ন্যূনতম আপনার টাকা দিচ্ছেন। একটা বিষয় ২১টি খাত দেখি এখানেও ২০ টাকা বিষয়ে অধ্যক্ষ মহোদয়ের জিজ্ঞাসা করা হয়েছিল, এই বিষয়ে আমার থেকে কিছু জানি। এইটা এই ২১টি খাতে টাকা এটা আপনি উনি কি টাকায় বলবেন কেন আমাদের কমিটি যে কমিটি ছিল উনি করছিলেন না আমাদের জেলা আমার তদন্ত প্রতিবেদন দাখিল করতে গেলে উনি আমাদেরকে বলেন আপনাদের তদন্ত কমিটি আমি এখন বিলুপ্ত করে দিলাম। আমরা স্যার এটা কেমন কথা, তদন্ত কমিটি করে দিলেন আপনি আবার এখন বিলুপ্ত করে দিলেন, উনি আমাদের তদন্ত প্রতিবেদন গ্রহণ করলেন। আমাদের মধ্যে আরো একটা সন্দেহের সৃষ্টি হলো যে উনি নিজেই তদন্ত করে দিলেন, আমরা কিছু তথ্য সংগ্রহ করলাম, কিছু সত্যতা পাই না, তারপরে উনি আবার তদন্ত কমিটি বন্ধ করে দিলেন। আমাদের ভিতরে সন্দেহটা আরো পুঞ্জীভূত হলো। আচ্ছা, যাই হোক, এখন যে বিষয়টা এখানে উনি তদন্ত কমিটি গঠন করছেন ১৫ তারিখে, ওটা বিলুপ্ত করছেন ১৫/১০/২০২৫, বিলুপ্ত করছেন পঞ্চম কর্মদিবস ২৬/১০/২০২৫ তারিখে, পঞ্চম কর্মদিবসে। এবং উনি ২৬ তারিখে বিলুপ্ত করে মাঝখানে একদিন ২৭ তারিখ গেছে, ২৮ তারিখে আমাদের সহকারী শিক্ষকদেরকে মুখ বন্ধ করার জন্য আমাদের বিরুদ্ধে মিথ্যা বানোয়ার অভিযোগে আমাদের মুখ বন্ধ করার জন্য আমাদের বিরুদ্ধে কিছু অফিস আদেশ জারি করেন। সেই অফিস আদেশে আমরা সুষ্ঠু জবাব ওনাকে সম্মিলিতভাবে প্রদান করি, কিন্তু উনি সেই জবাবের উপর আবার লিখে দেন উনি একই স্মারকে একই চিঠিতে আমাদেরকে জবাব দিতে বলেছিলেন, সেই হিসাবে আমরা একই স্মারকে একই চিঠিতে আমরা জবাব দিয়েছিলাম এবং প্রত্যেকে একই জবাবে স্বাক্ষর করেছিলাম। কিন্তু উনি ওই জবাবের উপরে লাল কালি দিয়ে লিখে দেন যে প্রত্যেক সহকারী শিক্ষককে আলাদা আলাদা ভাবে উত্তর দিতে হবে, জবাব দিতে হবে। আমরা ওনার নির্দেশনা মোতাবেক ওনার চাহিদা মোতাবেক উত্তর দেই, তারপরেও উনি সন্তোষ প্রকাশ করেন নাই, অসন্তোষ প্রকাশ করছেন এবং উনি আমাদেরকে জানিয়েছেন এ ব্যাপারে উনি ডিজি মহোদয়ের সাথে পরামর্শ করবেন এবং ডিজি মহোদয় মৌখিকভাবে আগে ওনাকে আমাদের বেতন বন্ধ করতে বলছেন। আমরা ওনাকে একজনের সাথে বললাম, স্যার ডিজি মহোদয় যে বেতন বন্ধ করতে বলছেন এটা কি কোনো লিখিত কোনো ডকুমেন্ট আছে? উনি বললেন যে না, লিখিত নাই, মৌখিকভাবে বলছে। আমরা বললাম যে স্যার ডিজি মহোদয় কি নিজেই বলছেন মৌখিকভাবে? উনি বললেন যে না, ডিজি মহোদয় নিজে বলেন নাই, ওনার পিএস দিয়ে বলিয়েছেন। তখন আমরা বললাম যে স্যার পিএস দিয়ে বলেছে, উনি নিজে যদি বলতেন তাহলে একটা কথা ছিল, লিখিত তো উনি জানেনই নাই, কিছু বলেনই নাই, আবার মৌখিকভাবে তাও পিএস দিয়ে। এই কথার উপর ভিত্তি করে আপনি আমাদের বিনা কারণে কিভাবে আমাদের বেতনটা ফরওয়ার্ড করেন নাই।
প্রতি মাসে আমাদের বেতনটা আমরা 22-23 তারিখে আমরা বেতন ওনার কাছে সাবমিট করি। উনি মাসের শেষের দিকে 27-28 তারিখ বা 29 তারিখে উনি ইউএও উপজেলা হিসাব রক্ষণ অফিসার বরাবর ফরওয়ার্ড করে দেন এবং আমরা মাসের 2-1 তারিখের মধ্যে আমরা বেতন পেয়ে যাই। কিন্তু এই গত মাসের বেতন এখনো উনি ফরওয়ার্ড করেন নাই এবং আমরা প্রত্যেক সরকারি শিক্ষক অবস্থ আছি। আমরা খুবই নির্যাতিত নিপীড়িত। এই অধ্যক্ষ মহোদয় দায়িত্ব পাওয়ার পর থেকে আমাদের উপর নির্যাতন নিপীড়ন চালিয়ে যাচ্ছে। আমরা অতিষ্ঠ হয়ে গেছি। এই ছাত্রছাত্রীদের স্বার্থে আমরা বিভিন্নভাবে আমরা সমস্ত শিক্ষক মণ্ডলী তাদেরকে আকুল আবেদন জানাইছি যে স্যার ছাত্রছাত্রীদের স্বার্থে অন্তত আপনারা স্কুল শাখায় 2-1টা করে ক্লাস নেন, কিন্তু তারা একটা ক্লাস নিবে না, তারা এই স্কুল বাউন্ডারির ভিতরে ঢুকবে না, আমাদের পরিষ্কার জানিয়ে দিয়েছে। তারা ওখানে কলেজ শাখায় আসে, কলেজ শাখায় একজন ছাত্রছাত্রী থাকে না, কোনোদিন একজন থাকে, কোনোদিন থাকে না। তারা ওখানে বসে বসে বেতন গ্রহ করে, আর আমরা অমানবিক পরিশ্রম করে আমরা আমাদের বেতন উত্তোলন করতে পারি না। এরকম অমানবিক নির্যাতন আমাদের সহ্য করতে হচ্ছে। এই অনিয়মতান্ত্রিক নির্যাতনকারী এই ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমাদের বিভিন্নভাবে নিপীড়ন করতে যাচ্ছে। এই নির্যাতন নিপীড়নের প্রতিকার চাই আমরা ডিসি মহোদয়ের কাছে, পৌর মহোদয়ের কাছে, যথাযথ কর্তৃপক্ষের পক্ষের কাছে, ডিসি মহোদয়ের কাছে, শিক্ষা মন্ত্রণালয়ের কাছে এবং এলাকাবাসীর কাছে। এলাকাবাসী আমাদের অপরাধ শুধু অত্র এলাকার শিক্ষার্থী, দরিদ্র জনগোষ্ঠীর দরিদ্র ছাত্রছাত্রীরা যারা, তাদের স্বার্থে আমরা কথা বলি। আপনারা প্রত্যেক ছাত্রছাত্রী আছে শুনে দেখতে পারেন, আমরা ওদেরকে মাঝে মাঝে স্কুলের কলেজ শাখার ক্লাস নেয় না, মাঝে মাঝে আমরা বলি তোমরা একটু খোঁজ খবর নিও যে তোমাদের যে ক্লাস নেয় না ওরা কলেজের কোনো ছাত্রছাত্রী আছে কিনা। মাঝে মাঝে আমাদের 10-এর ছাত্রছাত্রীরা যাই খোঁজ খবর নেয়, একজন শিক্ষার্থী নাই, ওরা বসে আছে, অথচ স্কুল শাখায় ক্লাস হচ্ছে না। আমাদের 2জন টিচার ইতিমধ্যে গত 1 মাস হয় নাই। এছাড়া স্কুলের কর্মচারীদের পোশাক বাবদ বরাদ্দকৃত অর্থ কর্মচারীদের না দিয়ে নিজেই আত্মসাৎ করেন। অন্য শিক্ষকরা সরকারি বাজেটের টাকা উত্তোলনের বিষয় জানতে চাইলে অধ্যক্ষ রবীন্দ্রনাথ দাস তা অস্বীকার করেন এবং পরবর্তীতে শিক্ষকদের উপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করেন বলে অভিযোগ রয়েছে। সেটা উত্তর করেছেন কিনা, উত্তর করা হয়েছে কিনা, উনি বলছেন না এটা টাকাটা ফেরত গেছে, উত্তর করে নাই। তারপরে যে কোনো মাধ্যমে আমরা জানতে পারছি যে টাকাটা উত্তর করা হয়েছে, তখন বলা হচ্ছে যে কোর্ট নাম্বার আছে, আপনি উত্তর করেছেন কিনা, তখন বলছে যে ডাকে বাগারা আমার কোর্ট ব্যবহার করে এই টাকাটা উত্তর করছে। তখন উনি আমরাও ভয় পেয়ে যাই, স্কুলের একটা প্রতিষ্ঠান হয়ে একটা তদন্ত কমিটি গঠন করে, সেটা ছিল অস্বীকার করে দেন, টাকাটা তুলি নেয়। আপনারা এখন এই স্কুলে কতজন শিক্ষক রয়েছেন? তিনি নিয়মিতভাবে শিক্ষকদের মাসিক বেতন খাতার তালিকা অফিসে জমা না দেওয়ায় অনেক শিক্ষকের বেতন বন্ধ হয়ে যায়। এছাড়াও 2024 ও 25 শিক্ষাবর্ষে 6ষ্ঠ থেকে 9ম শ্রেণীর শিক্ষার্থীদের কাছ থেকে ভর্তি বাবদ যে টাকা উত্তোলন করা হয়েছে তা স্কুল ফান্ডে জমা না দিয়ে আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে। প্রতি মাসে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত 100 থেকে 200 টাকা পর্যন্ত আদায়ের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। অভিযোগ আছে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব থাকলেও তিনি নিয়মিতভাবে অফিস ফাঁকি দেন এবং কোনো অনুমতি ছাড়াই ইচ্ছেমতো বাইরে অবস্থান করেন। আমাদের পত্র প্রতিষ্ঠানের
ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব রবীন্দ্রনাথ দাস স্যার দায়িত্বে আসার পর থেকে আমাদের শিক্ষক মানে রুটিন কমিটি প্লাস পূর্ববর্তী যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন তার প্রণীত রুটিনকে ছুঁড়ে ফেলে দেন। ছুঁড়ে ফেলে দিয়ে উনি কলেজের ওই 4 জন প্রভাষক সহ উনি নিজে মন করা রুটিন করেন ওনাদেরকে নামে মাত্র 2-1টা ক্লাস দিয়ে। তার মানে ওনাদের যে ওনারা সরকারি হওয়ার আগ পর্যন্ত স্কুল শাখায় ক্লাস নিতেন, কিন্তু উনি 4টে আসার পর থেকেই ওনাদের স্কুল শাখায় ক্লাস দেওয়া ওনারা বন্ধ করে দেন। যার ফলশ্রুতিতে আমাদের খণ্ডকালীন শিক্ষক দিতে হয়েছে প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে প্রতি মাসে 80 টাকা করে 960 টাকা নেওয়া হয়েছে রসিদ ছাড়া, এবং আরো 70 টাকা গত 2-3 দিন আগে আরো 70 টাকা করে দেওয়ার জন্য ওদেরকে নোটিশ প্রদান করা হয়েছে। তার মানে অতিরিক্ত বেসরকারিভাবে 1030 টাকা প্রত্যেক শিক্ষার্থীর নিকট থেকে রসিদ ছাড়া আদায় করা হচ্ছে। অলরেডি 960 টাকা আদায় করা হয়েছে এবং বাকি 70 টাকা আদায়ের জন্য নোটিশ দেওয়া হয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে ওনারা যদি স্কুল শাখায় ক্লাস নিতেন তাহলে এই শিক্ষার্থীর প্রতি এই 1030 টাকা আদায় করার প্রয়োজন হতো না। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে ওনারা এখানে ক্লাস না নেওয়াতে আমাদের পত্র এলাকার যে ছাত্রছাত্রী এখানে নিরীহ পরিবারই বেশি। আমাদের গ্রাম অঞ্চল, আমাদের এখানকার পরিবার নিডি পরিবার, অভাবগ্রস্ত পরিবার, এদেরকে অতিরিক্ত এই 1030 টাকা দিতে হতো না যদি কলেজ শাখা প্রভাষক মণ্ডলী আমাদের স্কুল শাখায় ওনাদের নিয়োগপত্রেও উল্লেখ করা আছে স্কুল শাখায় প্রয়োজনে 6 থেকে 12 পর্যন্ত ক্লাস নিতে হবে। কিন্তু তারা দায়িত্ব পাওয়ার আগে ক্লাসটি নিচ্ছে, কিন্তু দায়িত্ব পাওয়ার পর থেকে তারা ক্ষমতা পাওয়ার পর থেকে আমাদের শিক্ষক মণ্ডলীদেরকে সরকারি শিক্ষক মণ্ডলীদেরকে বিভিন্নভাবে নির্যাতিত নিপীড়ন করে আসছে ক্লাস এর মাধ্যমে বিভিন্নভাবে। তার মানে কলেজ শাখার টিচাররা যে ক্লাসগুলি নিত সেই ক্লাসগুলি আমাদেরকে স্কুল শাখার টিচারদের উপর বরাবর করা হয়েছে। আচ্ছা, যাই হোক, এই হলো একটা বিষয়। তাছাড়া আমাদের যে এখানে বিষয়টা এই 2024-25 অর্থ বছরে যে এখানে উন্নয়ন ব্যয় বাবদ যে টাকাটা উত্তোলন করা হয়েছে বলে আমরা জানতে পারি 3,88,700 টাকা, আমরা বিষয়টা জানতে পারি ওনার মাধ্যমেই। কিন্তু পরবর্তীতে আমাদের তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী ওনারা বলেন যে স্যার টাকাটা শুনলাম আসছে, কিন্তু আমাদের পোশাকের জন্য শুনলাম 15,000 টাকা আসছে, সেই টাকাটা আমরা পাইনি। তারপরে সব বইপত্রের জন্য আসছে 21টি কোডের যে টাকা আসছে এই টাকা আমাদের কাছে তালিকা আছে, এটা তালিকা একটা আপনাদের কাছে দিয়ে দিব। আর বিজ্ঞানের জন্য জিনিসপত্র, তারপর লাইব্রেরির জন্য বইপত্র কোনো কিছুই ক্রয় করা হয় নাই। ওর কথা উনি বলছেন ক্রয় করবে, উনি তো টাকাটা যে উত্তোলন করছেন এটা স্বীকারই করেন নাই। উনি বলছেন টাকা ব্যবসার কারণে উত্তোলন করতে পারে নাই, টাকা ফেরত গেছে, এটা উনি বলছেন। তো আমরা শিক্ষক মন্ডলী ওনাকে বললাম বিনয়ের সাথে, স্যার টাকাটা করে থাকেন তাহলে কিছু খরচ যদি করে থাকেন বাকি টাকাটা খরচ করে যদি চলে যায়। তখন উনি বললেন আমরা আপত্তি বিনতি করার পরেও ওদের তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী ওদেরকে 15,000 টাকা যদি দিয়ে দেন, কিছু বইপত্র কিনেন বা কিছু আপনার জিনিসপত্র আসবাবপত্র এগুলো যদি কিছু কিনেন তাহলে আমাদের তো আর কোনো সমস্যা থাকে না। কিন্তু উনি কোনো মতে স্বীকার করলেন না, বরঞ্চ উনি স্বীকার না করে তাৎক্ষণিকভাবে স্বপ্রণোদিত হয়ে একটা তদন্ত কমিটি গঠন করে দেন। 7 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে হবে। তদন্ত কমিটি গঠন করার পরই পরের দিন উনি অফিস করেছেন। সেদিন আমরা কিছু তদন্ত কমিটির আমি সভাপতি ছিলাম। সেদিন আমরা আমাদের আরো 2 জন সদস্য আছেন ওনাদের নিয়ে কিছু তদন্ত কার্যক্রম করি, মাত্র 1 দিন সময় পাই। পরবর্তী 3 দিন উনি প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকেন, একদিন উনি মোবাইলে মেসেজ দেন আমি প্রশাসনিক কাজে ঢাকা আছি। আর বাকি 2 দিন উনি কোথায় ছিলেন সে ব্যাপারে আমরা অবগত নই। পরবর্তী 3 দিন উনি প্রতিষ্ঠানে উপস্থিত থাকেন। তারপরে ছিল শুক্র শনি, তারপরের দিন ছিল রবিবার দিন, ওই দিন ছিল 5ম দিন, প্রতিবেদন দাখিলের 5ম দিন। ওই দিন আমরা প্রতিবেদন রেডি করে ওনার কাছে দেওয়ার জন্য যাই। আমাদের
65,000 টাকা আর্থিক পয়েন্ট আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই টাকাটা কাজ করলেন না বিদায় আপনার এই শিক্ষকদের লেগে প্রতিষ্ঠান পরে আমরা এই যে কিন্তু উনি আদর্শ আমরা বাদে